নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অশোক, সোশ্যালিস্টিক প্ল্যাটফর্ম থেকে বলছি। আজকে গণশক্তিতে একটি পাঠকের একটি চিঠি খুবই আমার আকর্ষণীয় মনে হলো। এমনি তো সাধারণ মানুষেরা গণশক্তি বললেই বলে না ওটা পার্টির পত্রিকা, তাই এটা নিরপেক্ষ নয় এক পেশে। কিন্তু কর্পোরেট হাউস পরিচালিত নিউজ পেপারগুলোকে, চ্যানেলগুলোকে এরা ভাবে নিরপেক্ষ, ওরা লেখেও নিরপেক্ষ, তাই ওরা সব এক পেশে শোনে। ওদের যারা কর্পোরেট মালিকানাধীন যে চ্যানেল, তারা নিশ্চয়ই সাধারণ মানুষের পক্ষে থাকে না, কিন্তু নিরপেক্ষ বলে। আসলে মানুষ নিজে কিছু দেখতে চায় না। আমি দেখেছি ও মানে যা দেখানো হয় তাই দেখে। যাই হোক, একটা খুবই ভালো চিঠি আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করতে চাই। আমি জানি না পত্র লেখক এটা নিয়ে আপত্তি করবেন কিনা, তবু পড়ছি। খ্রিস্টের জন্মের প্রায় 375 বছর আগে দ্য রিপাবলিক নামক একটি গ্রন্থে গ্রিক দার্শনিক প্লেটো একটি রূপক রচনা করেছিলেন। রূপকটি তিনি উপস্থাপন করেছিলেন তার শিক্ষক সক্রেটিস এবং তার শিষ্য গ্লুকনের মধ্যেকার একটি কথোপকথন হিসেবে। কাহিনীতে সক্রেটিস গ্লুকনকে ভূগর্ভস্থ এক বিশাল গুহায় বন্দি কিছু লোকের কথা কল্পনা করতে বলেন, যে বন্দিরা জন্মের পর থেকেই এমনভাবে শৃঙ্খলিত যে তাদের ঘাড় ঘোরানোর অবধি জো নেই। যতদিন তারা বেঁচে থাকতো, একমাত্র গুহার প্রাচীরটাকেই তারা দেখতে পেত তাদের চোখের সামনে। সেই দেখাটাও যে সত্যি তা কিন্তু নয়, কারণ তাদের পিছন দিকে গুহার প্রায় শেষ প্রান্তে জ্বলতে থাকা যে অগ্নিকুণ্ডটি তাদের সর্বদাই আলোকিত করে রাখত, সে আলোক শিখাই তাদের শরীরের প্রতিবিম্ব হিসেবে বিশালাকার সব ছায়ার জন্ম দিত গুহার প্রাচীরে। তাদের নড়াচড়ার ফলে সেই সব ছায়াগুলোর অবয়ব পরিবর্তিত হয়ে যেত প্রতি মুহূর্তে। এতে একটা রহস্যময় পরিবেশ তৈরি হতো গুহার মধ্যে। তাদের মনে হয় গুহার দেওয়ালে তারা যে কথাবার্তা বলতো, চার দেওয়ালের মধ্যেই তা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে এমনভাবে তাদের কানে ফিরে আসতো, তাদের মনে হয় গুহার দেওয়ালে তিরতির করে কাঁপতে থাকা ছায়াগুলোর হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসারিত হচ্ছে সেই সব শব্দ। এই উপলব্ধি তারা সত্য এবং বাস্তব বলে মনে করত, কারণ তাদের গুহা জীবনের যাবতীয় কল্পনা ও উপলব্ধি কায়ার পরিবর্তে দেওয়ালের গায়ে দৃশ্যমান ওই ছায়ার জগতেই সীমাবদ্ধ হয়ে রইত। জ্ঞানের এই সর্বনিম্ন স্তরে মানুষ ছায়াকে সত্য জ্ঞান করার ফলে বিদ্যমান বাস্তবতা নিছক একটা বিভ্রমে পর্যবসিত হতো নিজেদের অজান্তেই। একদিন ওই গুহা থেকে একজন বন্দীকে ছেড়ে দেওয়া হলো। সদ্য মুক্ত সেই বন্দী মানান্তরকর চড়াই পেরিয়ে একটা সময় ক্লান্ত অবসন্ন শরীরে গুহার উৎসমুখে এসে দাঁড়ালো। কিন্তু সেখানে আসার পর ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হলো তাকে। গুহার বাইরে এত আলো, তার চোখ ঝলসে গেল। চোখ মেলতেই তারপর খানিকক্ষণ পর সে ধাতস্থ হবার পরে আবার যখন খুলে দেখলো, চোখ আস্তে আস্তে করে দেখলো, চোখ মেলতেই সে দেখতে পেল এক নতুন জগৎকে। পৃথিবীর গাছপালা, আকাশ, মাটি, পাথরের অস্তিত্ব তাকে হতবাক এবং বিস্মিত করে তুলল। ধীরে ধীরে সে বুঝতে পারল এতদিনকার দেখা ছায়াগুলো ছিল নিশ্ছক বিভ্রম। সে পা রাখল বোধের জগতে, জ্ঞানের পরবর্তী স্তরে। এরপর একদিন সে সাহস করে দৃষ্টি ফেরালো সরাসরি সূর্যের পানে। জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে আকর্ষণ করল তাকে। সূর্যের ঔজ্জ্বল্যে অভিভূত হয়ে গেল সে। জ্ঞানের এই সর্বোচ্চ পর্যায়ে জগতের সারমর্মটি মূর্ত হয়ে উঠল তার কাছে। বিশ্ব প্রকৃতির মাঝে একাকী দাঁড়িয়ে এরপর সে তার চারপাশে প্রদক্ষিণরত সূর্য, চাঁদ এবং তারাসহ পৃথিবীর যাবতীয় রস, রূপ, গন্ধগুলি আস্বাদন করতে লাগলো প্রাণ ভরে। পূর্বের যাবতীয় অস্বচ্ছ ধারণাগুলিকে খারিজ করে সে নিজের অস্তিত্ব এবং জ্ঞানকে ব্যাখ্যা করতে শিখল নতুন করে। আর ঠিক তখন থেকেই সেই সদ্য স্বাধীন বন্দীটি
নিজেকে পৃথিবীর সবচাইতে ভাগ্যবান মানুষ বলে মনে করতে লাগলো। পাশাপাশি হৃদয় তার কাতর হয়ে উঠল গুহার মধ্যে আটকে থাকা অপরাপর বন্দীদের জন্য। সে তখন মনে মনে সংকল্প নিল যে কোনো মূল্যে সেই অন্ধকার গুহায় বন্দি মানুষগুলোকে মুক্ত করতেই হবে। সেই লক্ষ্যে এবং উদ্দেশ্য নিয়ে একদিন সে ফিরে গেল গুহায়। ফিরে গিয়ে শৃঙ্খলিত বন্দীদের কাছে সে অর্জিত জ্ঞান, বহির্জগতের যাবতীয় অভিজ্ঞতা অনুপূর্বক বিবরণ দিয়ে ছায়ার বিভ্রমকে উন্মোচন করার চেষ্টা করল। কিন্তু বন্দীদের চেতনা ছিল জ্ঞানের সর্বনিম্ন স্তরে, ফলে তাদের ব্যাখ্যা তাদের কাছে অবিশ্বাস্য মনে হলো। সে কারণে একযোগে তারা তাকে সন্দেহ করতে শুরু করলো। শুধু তাই নয়, তাদের মধ্যে বদ্ধমূল ধারণা হলো বহির্জগতের জ্ঞান স্বাধীন মানুষটির মগজকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এই জ্ঞান তাদের পক্ষে মোটেই শুভ নয়। পরিণতিতে কি হতে পারে সেটা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন প্লেটো স্বয়ং, যার মুখ দিয়ে এই রূপকটি তিনি আমাদের শুনিয়েছিলেন। সেই মহান দার্শনিক সক্রেটিসকে মরতে হয়েছিল হেমলক পান করে। সক্রেটিস হয়তো পারতেন ছায়ার জগতে ফিরে গিয়ে তার নিজের প্রাণ বাঁচাতে, কিন্তু তা তিনি করেননি, এবং করেননি বলেই তাকে মরতে হয়েছিল। শুধু সক্রেটিস নয়, জিওনার্দো ব্রুনো থেকে শুরু করে আমাদের দেশের দাভালকার, কালবর্গী, গৌরী লঙ্কাসকে খতমের সে তালিকা অনেক দীর্ঘ। কিন্তু তাই বলে কি আলোর পানে চলার প্রক্রিয়া মানুষের থেমে গেছে? মোটেই না, বরং তা এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তবে প্রতিবন্ধকতাও রয়েছে, কারণ শিক্ষা যতই উৎসর্গের বিষয় হোক, আদতে এটি একটি বেদনাদায়ক প্রক্রিয়া, অন্তত প্রাথমিক পর্যায়ে তো বটেই। কারণ শিক্ষা স্বতঃস্ফূর্ত নয়, এটিকে অর্জন করতে হয়। কিন্তু জ্ঞানের আলোকে উদ্ভাসিত জনগণ পাছে রাষ্ট্রকে প্রশ্ন করে বসে, তাই রাষ্ট্র তার নিজের স্বার্থে সমাজের অধিকাংশ মানুষের কাছে জ্ঞান পৌঁছে দিতে আগ্রহী নয়। ফলে মানুষের জ্ঞান অর্জন ক্রমশ ক্ষীণ হতে থাকে। রাষ্ট্র কেবল মানুষের জ্ঞান অর্জনের পথকে রুদ্ধ করে না, ব্যক্তিগত স্তরের অজ্ঞতাও কাউকে কাউকে অবহিত করে। সেদিন এই তমসাচ্ছন্ন এই গুহাবাসীদের অন্তরের অজ্ঞতা, সীমাবদ্ধতা দূর করতে, তাদের মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটাতে পুঁথিগত, প্রায়োগিক এবং সাংস্কৃতিক শিক্ষার প্রয়োজন যে অনস্বীকার্য তা বলাই বাহুল্য। কিন্তু তার সাথে প্রয়োজন ছিল তাদেরকে শিকল ভাঙার গান শোনানোর। কারণ এই শিকল দিয়েই তো রাষ্ট্রের অভ্যন্তরে আস্তে পিষ্টে বেঁধে রেখেছিল তাদের। সেদিন সেই শিকল ভাঙার গান অনুচ্চারিত থাকার ফলে কায়ার স্থান দখল করতে ছায়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কিন্তু আজকের আধুনিক পৃথিবীতে রাষ্ট্রকে কি দ্বিতীয়বারের জন্য সেই সুযোগ আর দেওয়া যায়? চিঠি লিখেছেন চৈতন্য মিস্ত্রি, হিন্দমোটর, হুগলি থেকে। ওনার পারমিশন আমি নিলাম না, বললাম যদি ওনার লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন। কিন্তু আপনাদের এটা আমার শোনাবার খুব ইচ্ছা হলো, খুবই র্যাপিডলি বললাম। আপনি নমস্কার।